নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা। ট্রাভেল লাভার মোনার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এসেছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। বুঝতে পারছেন কোথায়? অনেকেই হয়তো জানেন না, এটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা অঞ্চলে অবস্থিত। গ্র্যান্ড ক্যানিয়ন আসলে আছে আমেরিকায়, যেটা আমাদের পক্ষে যাওয়াটা পসিবল না। আর এটা হচ্ছে আমাদের বেঙ্গলের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। তো আমরা সকালে আজকে হাওড়া থেকে প্রথমে লোকাল ট্রেন ধরে এসেছি সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশন থেকে 6:20 ভোরে 6:20-তে আছে রূপসী বাংলা এক্সপ্রেস। সেই রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমরা এসেছি গড়বেতায়। গড়বেতা স্টেশনে নামার পরে সেখান থেকে টোটো সহকারে আপনারা চলে আসতে পারেন এই গ্র্যান্ড ক্যানিয়ন বা গনগনিতে। গনগনিতে আসার জন্য আপনাদেরকে খরচা করতে হবে 60 টাকা। 60 টাকা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রাইস টোটোতে। তো 60 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন গ্র্যান্ড ক্যানিয়ন তথা গনগনি গড়বেতাতে। চলুন তাহলে দেখানো যাক। সামনের রাস্তাটি ধরে এগিয়ে এলে বাম দিকে পড়বে গনগনি যাওয়ার রাস্তা। সামনের রাস্তাটি স্টেশন থেকে আসছে। আর বাম দিকে গনগনি না গিয়ে যদি সোজা যায় তাহলে পড়বে সর্বমঙ্গলা মায়ের মন্দির। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর সবই হলো লাল মাটির দেশ। এই লাল মাটির দেশে চলুন ঘুরে আসি গনগনির থেকে। দুপাশারই অনেক কাজুর বাগান আছে, দেখতে জঙ্গলের মতো। দুই পাশে কাজুর জঙ্গলের মাঝখানে আছে পিচের রাস্তা। দেখতে অপূর্ব লাগছে না রাস্তাটা? চলুন এই রাস্তা ধরেই যাই গনগনির দিকে। গনগনি পিকনিক স্পট বলে এই জায়গাটিকে। আমরা এখন এসে পৌঁছেছি গনগনি পিকনিক স্পটে। এখানে আপনাদেরকে গাড়িগুলি পার্ক করে তারপরে হেঁটে যেতে হবে। তার জন্য আপনাদেরকে কিছু গাড়ি পার্কিং এর জন্য টাকা দিতে হবে। গনগনির সামনে যে বড় গেটটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে গনগনি রিসর্টের বড় গেট। এই গেটের ভেতর দিয়ে গিয়ে গনগনির যে নতুন রিসর্টগুলি তৈরি হয়েছে সেখানে যাওয়া যায়। আর এই গনগনির পিকনিক স্পটের রিসর্টের ভেতরে প্রবেশ করার জন্য আপনাদেরকে ব্যয় করতে হবে মাত্র 5 টাকা। আমরা এখন এসে পৌঁছেছি গড়বেতার গনগনির পিকনিক স্পট আর রিসর্ট এরিয়াতে। এখানে অনেকগুলি রিসর্ট আছে আর সামনে আছে একটি হোটেল, রসনা হোটেল। আর সামনে রিসর্ট গুলো একটু দেখাও, এদিকে রিসর্ট গুলো আছে। আপনারা যদি একান্তে কিছু সময় কাটাতে চান আর খুব শান্তির একটা পরিবেশ চান, আপনারা অবশ্যই আসতে পারেন গনগনির এই পিকনিক স্পটে। এখানে আছে অনেকগুলি কটেজ এবং প্রত্যেকটি কটেজ কিন্তু আছে নদীর নাম অনুসারে। যেহেতু এই গনগনি অবস্থিত আছে শিলাবতী নদীর তীরে, সেজন্য এখানে শিলাবতী নামের কটেজ আছে, কংসাবতী নামের কটেজ আছে, আরো যেসব নদীর নাম আছে সেই নামে কিন্তু কটেজ আছে। এই কটেজে যদি আপনারা থাকতে চান সেই হিসেবে পার ডে আপনাদেরকে খরচ করতে হবে 3000 টাকা নন এসি। আর যদি আপনারা এসি রুম চান সেক্ষেত্রে আরো 500 টাকা বেশি, মানে 3500 টাকা খরচ করতে হবে। তার জন্য এতটা সুন্দর আপনারা মনোরম একটা পরিবেশ পাবেন যে আপনারা না এলে, না দেখলে বা না উপভোগ করলে বুঝতেই পারবেন না যে আপনারা মানে গনগনি গড়বেতার বুকে এরকম কোনো জায়গা থাকতে পারে। চলুন আরো বেশি করে এক্সপ্লোর করি গনগনি।
আপনারা যদি এই কটেজগুলিতে থাকতে চান সেক্ষেত্রে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এই কটেজগুলি বুক করার জন্য যে সোশ্যাল লিংক সেটা আপনাদেরকে দিয়ে দেবো। তাছাড়া অফলাইন বুক করার জন্য ফোন নাম্বার আছে, সেটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা প্লিজ একবার চেক করে নেবেন, ফোন নাম্বার এবং যে সোশ্যাল লিংক আছে, ওয়েবসাইট আছে, আপনারা চেক করে নেবেন। এই গনগনিতে আছে একটি ভিউ পয়েন্ট, যেই ভিউ পয়েন্টে উঠলে কিন্তু সমস্ত গনগনির যে গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা পুরো ক্যানিয়নটাই কিন্তু দেখা যায় শিলাবতী নদীর পাশে। চলুন একবার ওপরে ওঠা যাক। চলুন ঘুরে আসি ভিউ পয়েন্ট থেকে। ক্যানিয়ন নাকি পুরোটাই দেখা যায় এই ভিউ পয়েন্ট থেকে, আর শিলাবতী নদীও। চলুন ওপরে ওঠা যাক। দেখুন শিলাবতীর মনোরম দৃশ্য। শিলাবতী বয়ে চলেছে নিজের পথে, তার পাশেই আছে আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। এখন চলছে শীতের মরশুম, চারিদিকে তাই পিকনিক পিকনিক রব। দেখুন সমস্ত এরিয়াতে কিন্তু অনেক লোকজন কিন্তু পিকনিক করছে, পিকনিকের আনন্দে মেতে উঠেছে পুরো গড়বেতাবাসী। আরো বাইরে থেকে অনেক লোকজন আসছে। আপনারাও তাড়াতাড়ি চলে আসুন এই শীতের সময় গড়বেতার গনগনি দেখতে। সামনে সুলভ শৌচালয়ের ব্যবস্থা আছে। গনগনির রিসর্টে না ঢুকে ঠিক তার বাঁদিকে অনেকগুলি সিঁড়ি নেমে যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে নামলে আমরা কিন্তু পৌঁছে যাব গনগনির যে ক্যানিয়ন আছে সেই ক্যানিয়নের মধ্যে। চলুন সিঁড়ি দিয়ে নিচে নামা যাক। গনগনির গ্র্যান্ড ক্যানিয়নে কিন্তু প্রচুর শুটিং হয়, মহালয়ার শুটিং। তাছাড়া আপনাদের সবার পরিচিত অনেকেই দেখেছেন মনোজদের অদ্ভুত ভারী সিনেমাটি, যেটি শিলাজিৎ এবং আবির চট্টোপাধ্যায়ের ছিল। সেই যে মনোজদের অদ্ভুত বাড়ির যে বুধু বুধু কালিয়া, যে ডাকাত কালী ছিল, সে কিন্তু থাকতো ওই মাঝখানে, যেখানে গুহার মতো দেখা যাচ্ছে ওর ভেতরে। আর এখানেই ছিল ঘোড়া এবং শিলাজিৎ আবিরের যে ডাকাত দল, তারা এখানেই বসবাস করতো।
যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন মনোজদের অদ্ভুত বাড়ি। দেখলেই আপনারা এই জায়গাটা খুব ভালোভাবে চিনতে পারবেন। চলুন ভেতরের দিকে যাই। বাঁদিকে যে রাস্তাটি যাচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়া যায় শিলাবতী নদী। শিলাবতী নদীর সামনে যদি আপনারা যেতে চান তাহলে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন। সামনে ডান দিকে যে পুকুরটি দেখা যাচ্ছে এই জলাশয়টিতে কিন্তু চিংড়ির চাষ হয়। আপনারা যে রাস্তা ধরে গনগনি এসেছেন সেই রাস্তা দিয়েই সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন ভদ্রকালী মায়ের মন্দির। এই মন্দিরটি অনেক পুরানো, প্রাচীন। এই মন্দিরের সামনে আছে ভোগের ব্যবস্থা। আপনারা দৈনিক এখানে কিন্তু দুপুরে মায়ের ভোগ খেতে পারেন। মহাভারতের একটি গল্পে জানা যায় পঞ্চপাণ্ডব যখন মাতা কুন্তিকে নিয়ে অজ্ঞাতবাসে ছিলেন সেই সময় তারা এই মেদিনীপুরের গড়বেতা অঞ্চলেও কিন্তু এসেছিলেন। সেখানে থাকাকালীন তারা ভিক্ষুক ছদ্মবেশে সেখানে ছিলেন। এই ভিক্ষুক ছদ্মবেশে ভিক্ষা করতে যাওয়ার সময় তারা শুনতে পান গ্রামের সমস্ত লোক কান্নাকাটি করছে। যে বাড়িতে তারা ভিক্ষা নিতে যায় সে বাড়িতে সবাই কান্নাকাটি করছে দেখে তারা জিজ্ঞাসা করে কৌতূহলবশত যে কি হয়েছে। তখন সে বাড়ির যারা সদস্য ছিলেন তারা কেঁদে কেঁদে বলেন
যে আমাদের এখানে এক রাক্ষস আছে, তার নাম বকরাক্ষস। তার জন্য প্রতিদিন আমাদেরকে এক গাড়ি করে খাবার এবং তার সাথে যে বাড়ি থেকে খাবার যাবে সে বাড়ির একটি সদস্যকে সেখানে পাঠাতে হবে সেই রাক্ষসের আহার হিসাবে। এবং আজ আমাদের বাড়ির সেই পালা পড়েছে। আমাদের বাড়ির যে বাচ্চা আছে তাকে আমাদেরকে পাঠাতে হবে রাক্ষসের খাদ্য হিসাবে। বাড়ির সদস্যরা বলে, আমাদের একমাত্র সন্তান, এই সন্তানকে ছেড়ে আমরা থাকবো কি করে? তখন সেই কথা শুনে মাতা কুন্তী বলেন, আমার পঞ্চপাণ্ডব, আমার 5টি ছেলে, তার মধ্যে একটি ছেলেকে আমি আপনাদের ছেলের হয়ে পাঠিয়ে দেব। তাই বলে তিনি ভীমকে ডেকে পাঠান এবং এক গাড়ি খাবার সমেত ভীমকে রাক্ষসের কাছে পাঠিয়ে দেন। ভীম রাস্তায় যেতে যেতে সমস্ত যে রাক্ষসের খাবার ছিল সব খেয়ে ফেলে। যতক্ষণে তারা রাক্ষসের গুহায় এসে পৌঁছায় ততক্ষণে প্রায় এক গাড়ি খাবার শেষ হয়ে যায়। রাক্ষস তো দেখে প্রচুর রেগে যায় এবং সে ভীমের ওপরে আঘাত আনতে চেষ্টা করে, কিন্তু ভীমের শক্তির কাছে সে পেরে ওঠে না। ভীম শেষে সেই বকরাক্ষসকে হত্যা করে। ভদ্রকালী মায়ের মন্দিরে সেই বকরাক্ষসের একটি হাড় পাওয়া যায় এবং আরেকটি হাড় আছে গড়বেতা স্টেশন থেকে গনগনি আসার পথে ডান দিকে কংসাবতী যে ওয়াটার ইরিগেশন অফিস আছে সেই অফিসের ভিতরে আরেকটি হাড় কিন্তু রাখা আছে। আমরা এবারে যাব সেই কংসাবতী অফিসে সেই বকরাক্ষসের আরেকটি হাড়ের সন্ধানে। এই যে দেখতে পাচ্ছেন কংসাবতী অফিস, এই অফিসের সামনে যে 3 কোণা দিয়ে ঘেরা আছে এখানে আছে বকরাক্ষসের আরেকটি হাড়। গড়বেতা সর্বমঙ্গলা মায়ের মন্দির সম্পর্কে অনেকেই হয়তো শুনেছেন। এই সর্বমঙ্গলা মায়ের কিছু কাহিনী আমি আপনাদেরকে আজ বলবো। এই সর্বমঙ্গলা মায়ের পূজা করতেন উপেন ভট্ট। উপেন ভট্ট রোজ 2 বেলা পাথর ভাসিয়ে সেই পাথরের ওপরে ভেসে নদী পার হয়ে দিনে 2 বার মায়ের পূজা করতে আসতেন। এই সর্বমঙ্গলা মায়ের মন্দির অন্য সমস্ত মন্দিরের থেকে কিছুটা আলাদা। যেখানে সমস্ত মন্দির দক্ষিণ দিকে মুখ করে থাকে, এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরটি কিন্তু উত্তরমুখী। কথিত আছে কোনো এক সাধক যখন এই মন্দিরে প্রবেশ করতে চায় তখন তাকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না এবং মাকে দর্শন করতে দেওয়া হয় না। তখন তিনি উল্টো দিকে মুখ করে বসে সাধনা শুরু করেন এবং তিনি বলেন যে ঠাকুর সমস্ত দিকে বিরাজমান বলে তিনি ধ্যানমগ্ন হন এবং তার ধ্যানে প্রসন্ন হয়ে নাকি দেবী এই উত্তর দিকে মন্দির ঘুরিয়ে ফেলেন। আবার কিছু কিছু জায়গায় কথিত আছে যে সমস্ত নদী যেখানে দক্ষিণ দিকে প্রবাহিত হয় বলে এই মন্দিরগুলি দক্ষিণ দিকে মুখ করে থাকে, কিন্তু গড়বেতার শিলাবতী নদী উত্তর দিকে প্রবাহিত হয়। সেক্ষেত্রে এখানে সর্বমঙ্গলা মায়ের মুখ উত্তর দিকে। এবারে আসল ঘটনা কি সেটা তো সময়ই বলতে পারে, আমরা তো আর জানি না। আমরা যেটুকু জানি আপনাদেরকে সেটুকুই বললাম।
এই মন্দির তৈরি করেছিলেন নাকি স্বয়ং বিশ্বকর্মা। এক রাতের মধ্যে এই মন্দির তৈরি করার কথা ছিল এবং এই মন্দিরের কিছুটা অংশ তৈরি হওয়ার আগেই নাকি ভোরে কোকিল ডেকে দিয়েছিল এবং সেই কোকিলটি নাকি অভিশাপগ্রস্ত হয়ে পাথরে পরিণত হয় এবং সামনে যে পাথরটি দেখতে পাচ্ছেন এটা সেই কোকিলকেই পাথর করে এখানে রাখা আছে। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। আর প্লিজ আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিওগুলো করার মোটিভেশন আমি পাই। ডান দিকে বেল আইকন প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিওগুলির আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।